ভাই অ্যাকচুয়ালি এই ছবিটা করার মেইন কারণ ছিল যে টুইস্টগুলো যেগুলো আসছে, টুইস্ট প্রত্যেক 15 মিনিট 20 মিনিটে একটা নতুন টুইস্ট আসছে, এবং আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়াজ অনলি থ্রিল কে ওয়াও, মানে এরকম একটা গল্প, এটাকে ছবি বানানো হবে এবং সোসাইটির মধ্যে খুবই রেলিভেন্ট একটা সাবজেক্ট। মানে এই ঘটনাগুলো যেটা পরানদা বললো বা সবাই বলছে বা আমরা এতদিন ধরে বলছিলাম, এটা মনে হবে আজকে আমাদেরই সোসাইটি একজন বা তার গল্প, বা এই গল্পটার সঙ্গে আমার কোথাও আমরা চিনি এই মানুষটাকে, যারা ওই যে আমার লাইনটাই আছে কি আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু আমরা তাকেও দেখি না, কিন্তু এবার দেখবে। তো আমার মনে হয় কি খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার বুঝতে পারলেন কেন বোল্ড। আমার মনে হয় এটা ক্লিয়ার হলো কি চরিত্রটা সহজ ছিল না দেবের জন্য, কারণ এরকম ধরনের চরিত্রকে হ্যাঁ বলার জন্য তোমাকে 10 বার ভাবতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া তোমাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে বা একটা শ্রেণীর মানুষ তোমাকে কীভাবে ট্রোল করবে, কে দেব এটা করতে পারলো, যে সাংসদ যে এইভাবে ভাষা বলতে পারলো, এইটা করতে পারলো, ওইটা করতে পারলো। বাট আমার তখন মনে হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার মনে হয়েছিল কি এই ধরনের গল্পও আসা উচিত। দেবের এই 45টা ছবির মধ্যে একটা টেক্কা থাকা উচিত, যে একদমই অন্য রকম একটা ক্যারেক্টার, যেটা দর্শক ভাবতে পারবে না যে দেব এটাও করতে পারে, যে শঙ্কর হতে পারে, যে বাঘাযতীন হতে পারে, যে পাগলু বা যে দীপক প্রধান যে প্রধানের মতন চরিত্র, সে এটা করছে, সে টেক্কাও করতে পারে। সেটা আমার কাছে সবচেয়ে বড় সত্যি চ্যালেঞ্জ ছিল। এবং আমি একটু আগে মানে প্রথম ইন্টারভিউতে যারা ছিলেন তারা একটু রিপিট করবেন, দেখবেন আমি বলেছিলাম এটা শঙ্করের থেকেও বেশি টাফ ছিল এই চরিত্রটা, কারণ এই চরিত্রটার যেভাবে রাগ অভিমান কথা বলা, তার একটা অ্যাকসেন্ট আছে, সে অনেক কিছু করছে, সেটা দেবকে কেউ ভাবতে পারবে না, দেব এইটাও করতে পারে, এইভাবেও অ্যাক্ট করতে পারে। তো ডেফিনেটলি দ্যাট ওয়াজ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি, এবং আজকে ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, আজ থেকে 10 দিন পর ছবিটা রিলিজ হবে। আশা রাখবো কি দর্শক আমাদের সবার এই পরিশ্রমটা পছন্দ করবেন এবং সিনেমা হলে এসে ছবিটা দেখবেন। আমার ছবিটাকে হ্যাঁ বলা ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং, কারণ আই লাইক দ্য স্ক্রিপ্ট বাট আই ওয়াজ নট কনভিন্স কি আমি করবো কি করবো না। আমি একটা টাইমে আমি সৃজিতকে বলেছিলাম আই উইল জাস্ট প্রডিউস দ্য ফিল্ম, কে এখন যেটা তোমরা জিজ্ঞেস করো না কি পোস্টার নিয়ে যদি এত বিতর্ক হতে পারে বা একটা, তো আমার এটা ছিল কি যদি দেবকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এই চরিত্রতে, বা এই চরিত্রটা যেটা তোমরা বলছিলে যদি ইউএ হয় তোমাদের নিজেরই মজা লাগবে না, কারণ এই চরিত্রটার কিছু ওয়ে অফ টকিং আছে, যেভাবে রিয়াকশান আছে সেটা একটু লাউড, একটু আনকনভিন্সিং দেবের পক্ষ থেকে, দেব থেকে এক্সপেক্ট করাটা। তো এই ছবিটা ইনিশিয়ালি আই থট কি আই জাস্ট প্রডিউস দ্য ফিল্ম, বাট একদিন পর আমার মনে হলো কি আর অনেক চ্যালেঞ্জ নিয়েছি আমি জীবনে, চ্যালেঞ্জ ইন দ্য সেন্স কি অ্যাক্টিংয়ের মধ্যে অনেক কঠিন চরিত্র আমি করেছি, এবং এইটাও ওরকমই একটা চরিত্র। লেটস ডু ইট, অ্যান্ড ডু ইট শুধু করবো না, এত অনেস্টলি করবো যাতে লোকের মনে হবে এটা দেব নয়, এটা ওই চরিত্রটাই যেটা ওই পর্দায় কাজ করছে। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনদিন? আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখও মনে থাকে? এইবার থাক। অভিনেতাকে অলরাউন্ডার হতে হবে, মানে আজকে তুমি দেখো আইপিএলেও 2020 ম্যাচে সবাই সবচেয়ে বেশি অলরাউন্ডারদেরকে খোঁজে, যে ব্যাটিংও করবে, বলিংও করবে, ভালো ফিল্ডিংও করবে, দরকার পড়লে উইকেট কিপিংও করে নেবে। তো আমার মনে হয় কি অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে সব রকমের কাজ করতে হবে, তোমাকে মাল্টিপ্লেক্সের জন্য অডিয়েন্সকে মাতিয়ে রাখতে হবে, তোমাকে হাওড়া পেরোলে এবং গঙ্গাটা পেরোলেও সেখানকার যে অডিয়েন্স আছে তাদেরকেও মাতিয়ে রাখতে হবে। তো তোমাকে অলরাউন্ডার হতে হবে, তোমাকে সব রকমের চরিত্রের জন্য প্রস্তুত থাকতে হবে, সে খাদান হোক বা টেক্কা হোক বা বুনোহাস হোক বা বাঘাযতীন হোক। মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন? মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই, ব্যাস। হ্যাঁ, আমাদের আজকে ট্রেলার মুক্তি পেয়েছে টেক্কার, এবং সবাই আমরা খুব আনন্দের সঙ্গে কষ্ট করে ভালোবেসে ছবিটা বানিয়েছি, এবং 8ই অক্টোবর টেক্কা মুক্তি পাচ্ছে, থিয়েটার রিলিজ হচ্ছে। এখন আমরা জানি যে যুগটা এমন যে
অনেক কাজই হয়তো মানুষের শুধু ওটিটি রিলিজই হয়, কিন্তু বড় পর্দায় নিজেকে দেখার, বড় পর্দায় একটা সিনেমা দেখার, তার উত্তেজনা, তার ভালো লাগা, তার এক্সাইটমেন্ট সবটাই অন্যরকম। আর আমার মানে সৃজিতের যেমন একটা চল আছে যে প্রত্যেক পুজোতে ওর একটা ছবি থাকে, আমার মনে পড়ছে না যে আমার সেরকম কিছু হয়েছে বলে। আমার কবে লাস্ট একটা পুজো রিলিজ ছিল আমার মনে নেই, যদিও এই বছরের পুজোটা অন্যরকম। এই বছরের পুজোর সঙ্গে আরও অনেক রকম অনুভূতি যুক্ত হয়ে আছে। পুজোর মধ্যেও নানান জায়গায় মিছিল হওয়ার কথা চলছে, মানুষ প্রতিবাদ করবে, মানুষ জাস্টিস চাইবে, মানুষ আন্দোলন করবে। কিন্তু যেরকম আমরা বারবারই বলছি যে আমরা এমন একটা শহরে বড় হয়েছি যেখানে মিটিং মিছিল বন্ধ এগুলোও হয়েছে, অফিসও গেছে মানুষ, কাজও করেছে। এই এখন যা ঘটছে সেটা কিছু আলাদা নয়। সেই জন্য আমরা প্রতিবাদও করব, আমরা আন্দোলনেও থাকব, আমাদের কাজও মুক্তি পাবে। মানুষ যদি দেখে তাহলে আমাদের সবার খুবই ভালো লাগবে। মন ভালো করার জন্য যদি সিনেমা দেখতে ইচ্ছা করে বা পুজোর মধ্যে যদি বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে, বাড়ি থেকে বেরিয়ে নিশ্চয়ই আন্দোলনে পা মেলাবেন, ছবিও দেখবেন, ঝালমুড়িও খাবেন, ফুচকাও খাবেন, সবটাই করবেন। মারা লড়াই করতে পারে, মারা লড়াই করতে জানে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়া, তিলোত্তমা, তার মাকে লড়াই করতে দেখছি। সেই মায়ের মতন আরও কোটি কোটি মায়েদের লড়াই করতে দেখছি। প্রতিনিয়ত আমাদের শহরে বা আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের চারপাশে এরকম নৃশংস ঘটনা ঘটতেই থাকছে। কালকেও একটা ঘটনা ঘটেছে লেক থানা এরিয়াতে। তো আমাদের মানে কি বলবো, এগুলো নিয়ে কথা বলতে থাকতেই হবে, প্রতিবাদ করতেই হবে, অন্যায়ের সঙ্গে লড়তেই হবে। আর এটা একটা লম্বা লড়াই, মানে এক্ষুনি হয়েছে, পুজো এসে যাচ্ছে বলে সবটা বন্ধ হয়ে যাবে তেমনটা না। মানুষও কাজও করবে, প্রতিবাদও করবে, মানুষের চিৎকার করে তাদের কথা জানাবে, প্রশ্ন করবে। কিন্তু এই আন্দোলন আমাদের অনেক সাহস জুগিয়েছে। প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় আরও বেশি করে আমাদের সাহস দিচ্ছে, দলবদ্ধ করছে। একটা অন্যরকম ইউনিটি আমরা অনুভব করছি আমাদের প্রত্যেকের মধ্যে। আর তার মধ্যে একটা ছবিও আসছে যেখানেও মেয়েরা একটা অনেক বড় রোল প্লে করছে। এটাও একটা মায়ের লড়াই, একজন পুলিশ মহিলার লড়াই, সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সাধারণ একজন মানুষের লড়াই। তো এখনকার পরিস্থিতি আর টেক্কার গল্পের মধ্যে কিন্তু খুব একটা বেশি ফারাক নেই। সো ইয়া, আই মিন ইটস এ স্পেশাল ফিল্ম, ইটস এ ইম্পর্টেন্ট ফিল্ম, ইটস এ মাচ নিডেড ফিল্ম। সমাজের বাইরে গিয়ে তো আর কেউ সিনেমা বানায় না। সমাজে যা ঘটে, আমাদের চারপাশে যা ঘটে, সেই মানে সব ছবির মধ্যেও যদি এটা লেখাও না থাকে যেটা সত্যি ঘটনা অবলম্বনে, সত্যি ঘটনা তো থাকেই। ইউটোপিয়ান গল্প নিয়ে তো কেউ সিনেমা বানাচ্ছে না। আর্ট অলওয়েজ ইমিটেটস লাইফ। সো ইয়া, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম। আর খুব এই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ছবি। আর আমরা সবাই এই ছবি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। এই তো এতক্ষণে কেউ আসল কথাটা বলতে পারলো যে দেব ভার্সেস রুক্মিণী হতে চলেছে। ঠিক ইয়েস, কবিরের পরে কিন্তু একদমই রোল রিভার্সাল হয়ে গেছে। ওখানে আমি টেররিস্ট ছিলাম অ্যান্ড দেব পুলিশ ছিল। এখানে ঠিক উল্টোটা, ঠিক অপোজিটটা হতে চলেছে। কোথায় এক্স্যাক্টলি ওটাই মনে, এখানেও কি হতে চলেছে সেটাও এখন তুমি ট্রেলার দেখে ভাবছো যে আমি পুলিশ। এবার তারপরে ফাইনালি 8 তারিখে যখন ছবিটা বেরোবে তখন কি হতে চলেছে সেটা আলাদাই টেক্কা আমরা দর্শকদেরকে দিতে চলেছি। যেভাবে আমাদের ট্রেলার, গান, টিজার সবকিছু যেভাবে এডিট করা হয়েছে, দর্শকের কাছে প্রেজেন্ট করা হয়েছে, অবভিয়াসলি একটা থ্রিলার একটু কনফিউশন তো ক্রিয়েট করেই।
বাট আমি আগে একদিন মুখ ফসকে বলে ফেলেছিলাম যে এখানে শুধু হয়তো একটা মা না দুটো মায়ের গল্প, সেটা দেখতে দর্শককে 8 তারিখই দেখতে হবে। কিন্তু এইটাও যে একজন অন্যরকম মা কিনা সেটা দেখতে 8 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। আমার মনে হয় যে এই যে স্টিরিওটাইপ আমার মনে হয় সেটা অবশ্যই ব্রেক হচ্ছে। এবং স্টিরিওটাইপ শুধু এটাতেই না যে নায়িকাদেরকে সামনে রাখা হচ্ছে, নায়িকাদেরকে তাদের মতন ভিন্ন রকমের রোলস দেওয়া হচ্ছে। অ্যাটলিস্ট যদি ইফ আই স্পিক অনলি ফর মাই সেলফ এই মুহূর্তে, যদি আমি সেটা বুমারাংয়ের মতো ছবিতেও করি, যেখানে আমার এখন মনে হচ্ছে যে জিৎ স্যার মলের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে বলছে যে আপনারা হয়তো এই মুহূর্তে আমার জন্য এসেছেন, কিন্তু ছবিটা রুক্মিণীর এবং আপনারা রুক্মিণীকে নিয়েই এই হল থেকে বেরোবেন। সো অবভিয়াসলি টাইমস আর চেঞ্জিং। আমি এটা বলি না যে মহিলাদেরকে সামনে রাখা মানে শুধু নারী কেন্দ্রিক ছবি, সেটা কিন্তু নয়। তুমি পুরুষ আর নারীর আমার মনে হয় একটা ব্যালেন্স সবসময় সমাজে থাকা উচিত। তো যে কোনো ছবি যদি আজকে কমার্শিয়াল সিনেমাও হয়, তার মধ্যে দুজনে কেউ সামনে বা কেউ পেছনে না। আমি এটাও বুঝি যে আমি হিরোকে ছেড়ে এগিয়ে যাব বা হিরোইনকে পেছনে ফেলে হিরো এগিয়ে যাবে, দুজনে সমান পাল্লা দিয়ে। যখন সুইজারল্যান্ডও আমি করেছিলাম, ওখানে যদি সবাই দেখে থাকে রুমি আর শিবু চরিত্রগুলো এমনই ছিল, তারা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে। সেম গোস ফর টেক্কাতেও আমরা প্রচুর নারী চরিত্র আছে, এবার তাদেরকে ব্যালেন্স করার জন্য একটা ইখলাকও আছে, সো একজন পরান্দাও আছে, টোটা রায়চৌধুরীও আছে। সো একটা ব্রিলিয়েন্ট ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে, যেখানে অবভিয়াসলি নারীদেরকে এগিয়ে তো রাখা হচ্ছেই, কিন্তু সমান তালে এখন নারীদের সঙ্গে তালে তাল মিলিয়ে পুরুষরাও এগোচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড থিং। হ্যাঁ, এইটা আমার কোনো দিনও ছিল না, মানে বিশ্বাস করো না, তুমি বলিউড নিয়ে শুরু করলে, যখন আমি সনকও করেছি, আমার সনক ইজ অলসো 80% উইদাউট মেকআপ। মানে সেখানে এইটা হয়তো বাংলার ফার্স্ট হস্টেজ সিচুয়েশন নিয়ে সিনেমা, আমার শ্রীত বলছিল ইফ আই এম নট মিস্টেকেন, বাট সনকও আমার জীবনে হস্টেজ সিচুয়েশন নিয়ে ছবি ছিল এবং আমি হস্টেজ ছিলাম সেখানে, বাট দ্যাট ওয়াজ অলসো উইদাউট এনি মেকআপ। আই এম ভেরি আনঅ্যাফ্রেড অফ সাচ থিংস। আমার এইগুলো যায় আসে না ফর সাম রিজন, আমি জানি না সেটা আমার ইনবর্ন নাকি মডেল ছিলাম বলে না কি, আই রিয়েলি ডোন্ট নো। বরঞ্চ আমার লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব মজা লাগে। যখন এই ছবিটা হয়, আমাকে শীত বসলো যে আমি একটা একদম ভয়েস কাট, মানে তুই ধর একটা ছেলেদের নাপিতের দোকানেই ঢুকে যাস, নিয়ে এটাও বলিস না যে চুলটা কাটো, তুই বলিস যে চুলটা ছেটে দাও। সো আমি যখন মাকে বলি, আমার মা বলেছিল যে আরে তোমার আর কি, তুমি আগের ছবিতে ন্যাড়া হয়ে গেছে, এই ছবিতে তো অ্যাটলিস্ট মাথায় চুল এসেছে, সো সেটা নিয়ে খুশি থাকো। বাট আই জেনুইনলি ফিল যে যদি আমাকে কোনো ডিরেক্টর, কোনো পরিচালক কনভিন্স করে দেয় যে কেন সে এটা চাইছে আমার থেকে, দেন আই উইল ফুললি কমিট টু ইট। সেটা আমার মধ্যে সবসময় আছে। সেটা বুমারাংয়েও আমার সৌভিক বলছে ন্যাড়া মাথাটা, বা এখনও যখন সৃজিত বলে, ইয়েস একটা ছিল যে মায়া শুধু লুকটা না, মায়ার অ্যাপ্রোচটা ভীষণ ম্যানলি, ভীষণ যেটা কথা ছেলে, বাট ছেলেও না, একটা লোকের মতো হাঁটা চলা, কথাবার্তা, এভরিথিং ইজ লাইক দ্যাট। মানে মায়ার মুখে মাল শব্দটা কিন্তু খুব সাবলীল লাগে, মায়ার মুখে, হয়তো রুক্মিণীর মুখে লাগবে না, কিন্তু মায়ার মুখে সেটা মানানসই। সো ও চোখ দিয়েই বুঝিয়ে দেয় একটা রুম ফুল অফ ছেলেদেরকে যে আমি এসে গেছি, এবার অনেক হয়েছে, এবার বাকিটা আমি দেখে নিচ্ছি। সো সেই সব মিলিয়ে অ্যান্ড আমার মনে হয় এইরকম রোজ করলেই তো মজা। রোজ যদি আমি একই জিনিস করতে থাকি, তাহলে আই থিঙ্ক ইটস নো ফান। মানে আর্টিস্ট হয়ে আমি ওই কিকটা পাই না। না আমার অসাধারণ লেগেছে। আমি দেবের যে গ্রোথটা দেখেছি ফ্রম লিপস টু বাউন্স, মানে সিনেমা হয়তো ওর আগে দেখেছি, কিন্তু সেটে ওর সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা চ্যাম্প থেকে, দ্য ওয়ে হি হ্যাজ গ্রোন ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি সবসময় ওকে প্রডিউসার হিসাবে বেশি এগিয়ে রাখতাম, কিন্তু টেক্কায় যেভাবে প্রত্যেকটা সিনে 6 মেরেছে, আমার মনে হয় তখন আমি এই প্রথমবার হয়তো দেব অ্যাজ অ্যান অভিনেতাকেও দেব অ্যাজ আ প্রডিউসার থেকে এগিয়ে রেখে দিয়েছি। আমরা যবে থেকে
থেকেই ট্রেলারটা দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আমি জানতাম এই রিয়াকশনটা পাবো, আমি দেবদাকে বলেওছিলাম যে তুমি দেখো ট্রেলারটা সবাই ভীষণ ভালোবাসা দেবেন। আই থিঙ্ক ইটস বম্ব, স্পেশালি দেবদার ওই লাস্টের সিনটার জন্য তো তোমরা সবাই এত চিয়ার করলে। আমি এটাও বলেছিলাম যে দেখো এই রিয়াকশনটা আমরা মিডিয়ার থেকে পাবো। সো খুব ভালো লাগছে এতটা ভালোবাসা পেয়ে, আরও ভালোবাসা দাও। ট্রেলারে আমরা কিছুটা পার্ট দেখতে পাচ্ছি, আমরা ওয়ার্ল্ডটা আন্দাজা করতে পারছি, মানে একটা কাইন্ড অফ বুঝতে পারছি যে কীরকম কী হতে পারে। বাট অ্যাকচুয়াল ছবিতে আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক চমক রয়েছে। তো অবশ্যই এটাই বলবো যে তোমরা সবাই একদম পুজোতে টেক্কা মাস্ট দেখো। বাঘা যতীনের প্রমোশন আর এখানের প্রমোশনেও কমপ্লিটলি আলাদা, চেষ্টা করছি পুরো ডিস্টিংক্ট দুটোভাবে নিজেকে প্রেজেন্ট করার। তো 1 বছরের মধ্যে যে আমি এরকম দুটো এত বড় চরিত্র এত বড় ছবিতে কাস্ট হওয়ার সুযোগ পেয়েছি, প্রথমটা দেবদার সাথে এবং সেকেন্ডটা দেবদাস, সৃজিতদা, রুক্মিণী, স্বস্তিকাদি সবার সাথে। আই থিঙ্ক দ্যাট ইজ আ হিউজ থিং, দ্যাট ইজ আ হিউজ অপরচুনিটি ফর মি। অ্যান্ড আবার দ্যাট টু 1 বছরে পুরো দুটো ডিফারেন্ট চরিত্র পাওয়া। আমরা জানি যে এখানে আমাদের টাইপকাস্ট করে দেওয়া হয়, অনেককেই টাইপকাস্ট করে দেওয়া হয়। বাঘা যতীনের পর আমি এরকম অনেক চরিত্র পেয়েছিলাম যেগুলো একটু ওরকম টাইপেরই হচ্ছিলো, বাট দেন ফাইনালি আই গট টেক্কা, যেখানে আমি ওই ব্রেকটা করার সুযোগ পেলাম। তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলে ইটস এ ব্রিলিয়েন্ট অনসাম্বল। আর আমরা যদি প্রমোশনাল স্ট্র্যাটেজিটা ফলো করি, রুক্মিণীর সঙ্গে কিন্তু সাহেবের তাস এসেছিল, কিং, হ্যাঁ, রাজা। সো কে পুরুষ, কে নারী, কে হিরো, কে হিরোইন, এই সমীকরণটা অতটা স্বচ্ছ নয়, অতটা স্পষ্ট নয় এই ছবিটার ক্ষেত্রে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং অনসাম্বল অফ আ লট অফ পিপল, লট অফ ক্যারেক্টার্স। এবং বাকিটা অবভিয়াসলি ইটস আ থ্রিলার, ইটস আ হস্টেজ থ্রিলার। সো বাকিটা তো চোখ রাখতে হবে রূপলি পর্দায়। হ্যাঁ, বাট এটা তো 8 মাস আগে তৈরি করা একটা ছবি, সো টোটালি কাকতালীয় ব্যাপার। গানটা খুবই মানুষের পছন্দ হয়েছে। এখন অলরেডি 5 দিন হয়ে গেছে, স্টিল ট্রেন্ডিং অ্যাট নাম্বার 5 অল ইন্ডিয়া ইউটিউবে। নাম্বার 3-তে ছিল, তারপর এখন নাম্বার 5 হয়েছে। বাট মেইন থিং ইজ যে এটা মানে পাঞ্জাবি গান, দক্ষিণ ভারতের গান, সব ভাষার গানের সাথে লড়াই করে কিন্তু ইউটিউব ইন্ডিয়া 5 নম্বরে ট্রেন্ড করছে। সো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট এবং অলরেডি 5 দিন হয়ে গেছে। সো আই থিঙ্ক রণজয় হ্যাজ ডেলিভার্ড আ ব্লকবাস্টার। আর প্রত্যেক পুজোয় হিট গানের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটা রয়েছে, মানে সেটা অক্ষুণ্ণ রইল। আর টেক্কা ছবিটার একটা খুব বড় সামাজিক স্টেটমেন্ট আছে, সেইটা ছবিটা দেখলে বোঝা যাবে, কিন্তু সেটা খুব পরোক্ষভাবে আছে, খুব প্রত্যক্ষভাবে নেই। সেটা একটা থ্রিলারের মোড়কে, একটা হস্টেজ থ্রিলারের মোড়কে গল্পটা বলা আর কি। আমি তো পরনদার সাথে বহুদিন ধরে কাজ করার জন্য মুখিয়েছিলাম, প্রচুরবার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট 4-5 বার চেষ্টা করেও ফাইনালি হয়নি। আর এই টেক্কায় হলো এবং আই এম সো রিলিভড বিকজ ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। মানে পরান্দা মতো পাওয়ারফুল অভিনেতা খুব খুব কম আছে। এবং যেটা দেবও বললো যে লাস্ট কয়েক বছর ব্লকবাস্টার হয়েছে এবং পরান্দা তাতে নেই, এরকম হয়নি আর কি। সো ভেরি ভেরি হ্যাপি টু হ্যাভ ওয়ার্ক উইথ হিম। একটা তো খারাপ লাগা আছেই, ট্রামের সাথে অনেক স্মৃতি আমার ব্যক্তিগতভাবে শুটিংয়ের জড়িয়ে আছে। সব ফেসবুকে দেখছি, সব জায়গায়, সব ভিডিওতে গান বাজছে, চল রাস্তার সাজি ট্রাম লাইন। সো সেই গানটা অলরেডি আইকনিক হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর আরেকটা গান আছে ভিঞ্চিদার, গ্যাস বেলুন বলে, তাতে একটা লাইন আছে, আমার পাগলামি কোলে তুলে নাও, কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও। সো এই লাইনগুলো এখন স্মৃতি হয়ে রয়ে গেল আর কি, এটাই যেমন কারণ। এই আনন্দ তো ধরে রাখা যায় না। আমি যতটা আনন্দ পেয়েছি তার চেয়ে বেশি আনন্দ পেয়েছে ওরা, হ্যাঁ, আমাকে পেয়ে। আর সেইটা আমি শেয়ার করেছি ডবল করে। আর সৃজিত তো অনেক আগে থেকেই বলেছিল আমাকে, এবার নেবো, আমি পাচ্ছি না করতে। তো এবার আমি তোমাকে ছাড়ছি না, এইটা খুব আনন্দ লেগেছিল আমার।
একদম মানে এটা কৈশোর সুলভ শিশু সুলভ একটা আবদার ছিল। তখন আমার এত ভালো লেগেছিল ওর ইন্টোনেশনটা যে এবার আমি তোমাকে ছাড়ছি না, এবার করতেই হবে। তো করলাম। হ্যাঁ 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 ঠিক ঠিক। হ্যাঁ, এখানে ওর সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য আছে আর কি। হ্যাঁ, তবুও আছে সঙ্গে, এটি বড় কথা। একটা অন্য ধরনের চরিত্র। আমি এই ধরনের চরিত্র যে আগে করিনি তা নয়, থিয়েটারে করেছি, ছবি তো একটু অন্য ধরনের করেছি। এটা একটু আরও বেশি ক্রুড একটু। না, চরিত্রটা বলার চেয়ে সবচেয়ে বলা যেতে পারে যে চরিত্র যদি দেখে অনুভব করতে চাও তাহলে দেখতে হবে ছবিটা। আগে থেকে ব্যাখ্যা করার কোনো মানে নেই। ব্যাখ্যা তো করবে যারা দেখবে তারা, আমি ব্যাখ্যা করার কে? আমি একটা আলাদা ইন্টারপ্রেট করেছি, সেইভাবে ওটাকে ক্যারেক্টারাইজেশন করেছি। কিন্তু যারা ব্যাখ্যা করবেন, যারা সমালোচনা করবেন, যারা ভালো বলবেন, মন্দ বলবেন, আশীর্বাদ করবেন, কিল ঘুষি দেখাবেন, চড় দেখাবেন, তারা তো আসল বিচারক, তারা দেখবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।